এই ভিডিও লেসনটির আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021 দশম শ্রেণী বিষয় বাংলা। এই অ্যাক্টিভিটি টাস্কটিকে তোমরা পার্ট 6 বলতে পারো, বা অন্যভাবে বলতে গেলে এটি হলো 2021-এর অ্যাক্টিভিটি টাস্কের থার্ড সিরিজ। তো যাক সে কথা, এবার আমরা প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো যে এই অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের এগেনস্টে তার পূর্ণ মান নির্দেশ করা রয়েছে। যেমন একের দাগে আমাদের মোট 10টি প্রশ্ন রয়েছে। এই প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদের নম্বর রয়েছে 3 করে। তার মধ্যে কিছু কিছু প্রশ্ন 1+2 করে ভেঙে দেওয়া রয়েছে এবং কিছু কিছু প্রশ্ন আবার একসঙ্গে 3 নম্বরও দেওয়া রয়েছে। তারপরে 2 এর দাগে আমাদের রয়েছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করা। এখানে আমাদের 10টি সমাস নির্ণয় করতে হবে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে ধার্য রয়েছে। তারপরে 3 এর দাগে একটি প্রতিবেদন রচনার প্রশ্ন রয়েছে, সেখানে আমাদের 5 নম্বর দেওয়া রয়েছে। তো এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তরে প্রবেশ করছি। প্রথমেই দেখতে পাচ্ছ প্রশ্ন নাম্বার 1.1, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? এবার প্রশ্ন হলো জগদীশবাবু কে আর কাণ্ডটি কি। প্রশ্নের মান হলো প্রথম পাঠের জন্য 1 নম্বর, দ্বিতীয় পাঠের জন্য 2 নম্বর। উত্তরটা হবে এরকম, জগদীশবাবু হলেন সুবোধ ঘোষের বহুরূপী গল্পের এক অন্যতম চরিত্র। এটা হলো প্রথম পাঠ। দ্বিতীয় পাঠে আমরা বলবো, জগদীশবাবুর বাড়িতে এক বড় মাপের সন্ন্যাসী আসলে তিনি তার পায়ের ধুলো নেওয়ার জন্য কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী সেই খড়ম পড়তে গেলে জগদীশবাবু কৌশলে তার পায়ের ধুলো নিয়েছিলেন। এখানে এই কাণ্ডের কথা বলা হয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? তাহলে আমাদের দুটো পার্ট রয়েছে প্রশ্নে, একটি হলো হরিদার পরিচয়, দ্বিতীয়টি হলো তার দারিদ্রতার পরিচয়। তাহলে আমরা এইভাবে শুরু করছি, হরিদা হলেন সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র। আর পরের পার্টে আমরা বলবো, হরিদা খুবই গরিব মানুষ, সরু এক গলির মধ্যে ছোট একটা ঘরে সে থাকে। বহুরূপী সেজে রাস্তায় রাস্তায় ঘুরে যা বকশিস পায় তা দিয়ে তার অন্ন সংস্থান হয়। যথেষ্ট অভাব আছে তার, কোনোদিন হাঁড়িতে ভাত চড়ে তো কোনোদিন চড়ে না। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 1.3, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে? বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন? তিনি এই প্রশ্নের উত্তর কি দিয়েছেন? এবার আমরা উত্তরটা দেখে নিই। মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশে উদ্ধৃত অংশের বক্তা তথা ইন্দ্রজিৎ ধাত্রী ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মীকে মাতো সম্বোধন করেছেন, হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট আমরা এবার এইভাবে লিখব। এই প্রশ্নের উত্তরে ধাত্রী বলেছেন যে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু ঘোরতর যুদ্ধে নিহত হয়েছেন এবং লঙ্কেশ্বর রাবণ স্বয়ং যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1.4, এ মায়াপিত বুঝিতে না পারি, বক্তা কে? কোন মায়া তার বোধের অগম্য? এই প্রশ্নটির উত্তর হবে এরকম, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশে উদ্ধৃত অংশের বক্তা হলেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ। চলে যাচ্ছি পরের পার্টে। প্রবল স্বর নিক্ষেপ করে রামচন্দ্রকে যুদ্ধে খণ্ড খণ্ড করে কেটে হত্যা করার পরও সে নাকি তার ভাই বীরবাহুকে হত্যা করেছে, এই মায়া তার বোধের অগম্য। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 1.5, ভদ্রতার অযোগ্য তোমরা, কার প্রতি এরূপ মন্তব্য? বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন? প্রথম পাঠ, শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশে উদ্ধৃত মন্তব্যটি সিরাজদৌল্লা ওয়াটসকে উদ্দেশ্য করে করেছেন। পরের পাঠ, আলীনগরের সন্ধির শর্ত লঙ্ঘন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। কলকাতার অ্যাডমিরাল ওয়াটসনের একটি পত্র সিরাজের হাতে এসে পৌঁছায়। একটা জিনিস লক্ষ্য করবা যে এখানে ওয়াটস এবং ওয়াটসন দুটো কিন্তু আলাদা, তোমরা এই বিষয়ে একটু সতর্ক থাকবে। তারপরে দেখো, এর ফলে সিরাজ ওই কথা জানতে পারেন, তিনি এও জানতে পারেন যে এই সবই ক্লাইভের পরিকল্পনা মাফিক এবং পূর্ব পরিকল্পিত। সর্বোপরি ওয়াটসও এই ষড়যন্ত্রের এক অংশীদার। এই পরিস্থিতিতে বক্তা এই মন্তব্যটি করেছেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 1.6, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালন ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসিটি বেগমের চরিত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার উত্তরে আমরা 3টি পয়েন্ট লিখব। তার আগে শুরু করবো এইভাবে, শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশে ঘসিটি বেগমের চরিত্রের কতগুলি বৈশিষ্ট্য আমাদের সামনে আসে। 1 নম্বর, প্রতিহিংসা পরায়ণা। নবাব আলীবর্দীর মৃত্যুর পরে তিনি চেয়েছিলেন তার পালিত পুত্র শওকত জং বাংলার সিংহাসনে বসুন।
তাই সিরাজদৌল্লা সিংহাসনে বসলে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে সিরাজের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হন। পরের পয়েন্ট, কটুভাষী। এক কথায় তিনি ছিলেন কটুভাষী। তারপরে পরের 3 নম্বর পয়েন্টে, একরোখা। চরম মুহূর্তে তিনি তার সিদ্ধান্তে ও লক্ষ্যে স্থির থেকেছেন। সিরাজের আবেগদীপ্ত আহ্বানেও তার মন গলেনি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এবার প্রশ্ন নাম্বার 1.7। আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে? এই প্রশ্নটির উত্তর আমরা বলবো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় জগৎ জুড়ে প্রলয় বা ধ্বংসের মাঝে সৃষ্টির আশাবাদ ধ্বনিত হয়েছে। দিগম্বরের ঘন জটায় চারিদিক অন্ধকার হলেও তার ফাঁকে অবস্থিত শিশু চাঁদ, সেই চাঁদের আলোয় ঘর ভরে উঠবে বলে কবি আশাবাদী। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। তার উত্তরে আমরা বলবো, প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের বেশে নতুনের আগমনকে প্রত্যক্ষ করেছেন। প্রবল নেশায় মত্ত হয়ে বিদ্রোহী শক্তির আগমন ঘটছে। আসলে কবি দেশের মুক্তিকামী তরুণদের মধ্যে দেখেছেন মহাকাল বা শিবের রূপ। মহাকালের চণ্ডমূর্তির মধ্যেই যেন লুকিয়ে রয়েছে মুক্তির পথ। তরুণ বিপ্লবীরা কালবৈশাখী ঝড়ের শক্তি নিয়ে পুরাতনকে ধ্বংস করে যেন নূতনের সমারোহ ঘটাচ্ছে। আচ্ছা, এখানে এই যে তরুণ বানানটি কিন্তু একটু ভুল আছে, এটা মূর্ধন্য হবে, এটা তোমরা মূর্ধন্য করে নেবে। সরি ফর দ্য প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো, অপূর্ব কহিল বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। বেলা কিভাবে গড়িয়ে গেল? এই প্রশ্নটির উত্তরে আমরা বলবো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী রচনাংশে অপূর্ব থানায় যায় তার ঘরে চুরির বিষয়টি জানাতে। সেখানে গিয়ে তিনি এক অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জন করেন। বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে কয়েকজনকে সেখানে জিজ্ঞাসাবাদ করা চলছে। এদের মধ্যে গিরিশ মহাপাত্র নামে এক অদ্ভুত চরিত্র রয়েছে, যাকে নিয়ে বেশ জমে উঠেছে। এই সব দেখতে দেখতে বেলা গড়িয়ে যায়। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 1.10। কই, এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তা কাকে এ কথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেনি? উত্তরটি এবার আমরা দেখে নেব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী রচনাংশে উদ্ধৃত অংশটির বক্তা কথারাম দাস বন্ধুপ্রতিম সহকর্মী অপূর্বকে একথা বলেছেন। এবার পরের পার্ট। একবার কয়েকজন ফিরিঙ্গি যুবকের লাথি খেয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অপূর্ব যায় স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানাতে, কিন্তু সে ইউরোপীয় না হওয়ায় স্টেশন মাস্টার তার কথা না শুনে তাকে কুকুরের মতো তাড়িয়ে দেয়। এই ঘটনার কথা বক্তা আগে শোনেনি। চলে যাব পরের প্রশ্নে। এই প্রশ্নটিতে বলছে যে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, প্রতিটির মান 1। আমাদের 10টি প্রশ্ন রয়েছে, 10টি সমাস নির্ণয় করতে হবে। তাহলে উত্তরটা এবার আমরা দেখে নেব। দেখো, ভোজ্য বস্তু, এটাকে আমরা সমাস 2-3 রকম ভাবে করতে পারি। তো আমি এখানে তোমাদের দুটি দেখিয়েছি। একটা হলো ভোজ্য যে বস্তু, এরকম ভাবে যদি তোমরা ব্যাসবাক্য করো তাহলে তোমরা সমাসের নাম লিখবে কর্মধারয় সমাস। আবার তোমরা করতে পারো ভোজ্যের বস্তু, তাহলে সেটা হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। আবার এটাকে করতে পারো এরকম যে ভোজ্যের উপযুক্ত বস্তু, তাহলে কিন্তু আবার হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। চলে যাব পরের প্রশ্নটিতে, পোশাক পরিচ্ছদ। এটা খুবই সহজ, এটা হয়ে যাবে পোশাক ও পরিচ্ছদ, আর সমাসটা হবে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব স্পেলিংটা ঠিক করে দেখে নেবে। এরপরে দেখো সন্ধ্যান্নিক, এটা ব্যাসবাক্য হবে সন্ধ্যাকালীন আহ্নিক, আর এই সমাসটি হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, সৃজন বেদন। ব্যাসবাক্য হবে সৃজনের জন্য বেদনা, এবং সমাসের নাম হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। এরপরে রয়েছে প্রলয় উল্লাস, তার ব্যাসবাক্য হবে প্রলয়ের জন্য উল্লাস, এবং সমাসের নাম হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে রয়েছে রথ ঘর ঘর, ব্যাসবাক্য হবে রথের ঘর ঘর, সম্বন্ধ তৎপুরুষ সমাস, এটি হলো সমাসের নাম। তারপরে জয়ধ্বনি, ব্যাসবাক্য করব জয় সূচক ধ্বনি, এবং এটি হবে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তারপরে রয়েছে সিংহদ্বার, তার ব্যাসবাক্য আমরা করব সিংহ চিহ্নিত দ্বার, আর সমাসের নাম লিখব মধ্যপদলোপী কর্মধারায় সমাস।
পরেরটিতে রয়েছে শিশু চাঁদ। এটাও তোমরা 2-3 রকম ভাবে করতে পারো। প্রথমে করতে পারো যে শিশু যে চাঁদ কর্মধারায় সমাস, অথবা করতে পারো যে চাঁদের ন্যায় শিশু। এটি যদি করো তাহলে করতে হবে উপমিত কর্মধারায় সমাস। তারপরে লাস্টেরটা রয়েছে প্রলয় নেশা। এটার ব্যাসবাক্য করবে প্রলয়ের নেশা, আর সমাসের নাম লিখবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা করো। প্রতিবেদনের বিষয় হলো লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। তো প্রতিবেদন লিখতে গেলে প্রথমে আমাদের একটা হেডিং বা শিরোনাম দিতে হয়। তো প্রশ্নে যে অংশটা রয়েছে আমি সরাসরি একেবারে প্রশ্নটাই তুলে দিয়েছি হেডিং হিসাবে। তোমরা নিজেদের মতো করে এটাকে চেঞ্জ করে নিতেও পারো কিংবা এটাও দিতে পারো। তাহলে হেডিং বা শিরোনাম হয়ে গেল। তারপর হেডিং এর নিচের লাইনে ডান দিক চেপে লিখতে হবে বিশেষ সংবাদদাতা কিংবা নিজস্ব সংবাদদাতা, কিংবা এক্ষেত্রে অনেক সময় সাংবাদিকের নামও কিন্তু লেখা যায়। এবার আমরা পরের বডিটায় চলে যাব, মানে এই প্রতিবেদনের বডিতে। এবার আমরা এইভাবে শুরু করব। দেখো, প্রথমে লিখতে হয় কোথায় থেকে আমরা সংবাদটা লিখছি। যেমন আমি এখানে দিয়েছি রয়টার্স, এবং কত তারিখে লিখছি, দেখো 17ই আগস্ট 2021। এবার আমরা বলতে শুরু করবো এরকম ভাবে, লর্ডসে আবারও এক মহারণ এবং ভারতীয় ক্রিকেটারদের বিক্রমের সামনে মাত্র 120 রানে অল আউট হয়ে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ। ইংল্যান্ড চতুর্থ ইনিংসের চাপ সহ্য করতে পারেনি। এই চাপ তৈরির পিছনে ছিল ভারতের দ্বিতীয় ইনিংসে নবম উইকেটে জসপ্রীত বুমরা ও মোহাম্মদ শামির 89 রানের পার্টনারশিপ। শামি করেছেন 56 এবং বুমরা 34 রান। ফলে 60 ওভারে ইংল্যান্ডকে 271 রান করতে হতো, কিন্তু মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, বুমরা ও শামির দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারল না ইংল্যান্ড। 120 রানে অল আউট তারা। ইংল্যান্ডের 2 ওপেনার 0 রানে আউট হন। 4 পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল 4 উইকেটে 67। পরের পর্বে 6 উইকেট তুলে নেয় ভারত। রুট 33 রানে আউট হওয়ার পর ম্যাচের মোড় ঘুরে যায়। সিরাজ 4টি, বুমরা 3টি, ইশান্ত 2টি ও শামি 1টি উইকেট পায়। শেষ দিনে রুদ্ধশ্বাস ক্রিকেটে নাটকীয়ভাবে ইংল্যান্ডকে হারালো ভারত। তাহলে এই ক্লাসের আলোচনা এখানেই শেষ করব। তার আগে একটি কথা, যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট করবে। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।